জয়েন বন্ধুরা। তো আজকে এই অনলাইন ক্লাসটা একটা ডেমো ক্লাস। ঠিক আছে, এই ডেমো ক্লাসে আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন সম্বন্ধে জানবো। তার আগে যারা ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সিলেবাসটা একবার জানিয়ে দিই। সিলেবাসটা তোমাদের প্রিলিমিনারি এক্সামে যেটা আছে সেটা ফার্স্ট হচ্ছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আছে আপনাদের 40 মার্কস। ম্যাথমেটিক্সে আছে 20 মার্কস। রিজনিং এ আছে 20 মার্কস। আর ডেলি ফিজিক্যাল সায়েন্স আছে 20 মার্কস। তো টোটাল আপনাদের 100 মার্কসের কোয়েশ্চেন। এই 100 মার্কসের কোয়েশ্চেনের জন্য আপনাদের সময় দেওয়া থাকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আমাদের করতে হবে। টোটাল এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হয়। তাহলে আজকে যেটা করব, প্রথমে আমাদেরকে যে ওয়ান ডাইমেনশনাল মোশন, সেই ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে নির্দেশতন্ত্র কি। নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স বলা হয় একে। ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স কি? ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার সামনে দিয়ে একটা ট্রেন চলে গেল, তাহলে ট্রেনটি আমার সাপেক্ষে গতিশীল। এখানে আমি হলাম একটি নির্দেশতন্ত্র। ঠিক সেরকমই ধরুন সূর্য, চারিদিকে পৃথিবী আছে, পৃথিবী সূর্যের সাপেক্ষে প্রদক্ষিণ করে, সেই ক্ষেত্রে সূর্যটা হলো এখানে একটি নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র আমরা বুঝি, নির্দেশতন্ত্র হলো এমন একটি নির্দিষ্ট বস্তু যার উপর ভিত্তি করে আমরা অন্য কোনো বস্তুর গতিবেগ বা স্থান জানতে পারি। এই নির্দেশতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়। তোমরা শুনতে পাচ্ছ আমার ক্লাস? বুঝি শোনা যাচ্ছে? ওকে, বেশ। নির্দেশতন্ত্রকে আমরা সাধারণত 3 ধরনের নির্দেশতন্ত্র আছে: একমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র এবং ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। আর তাছাড়াও আরেকটি নির্দেশতন্ত্র আছে যেটাকে আমরা পোলার নির্দেশতন্ত্র বলি। একমাত্রিক নির্দেশতন্ত্র সাধারণত সরলরেখা বরাবর হয়। ধরুন এখানে এক বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দুতে, এক মিনিট, এক মিনিট, এ একটি বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি মানুষ যাবে এবং সে পি বিন্দু থেকে স্থির হলো, তাহলে ওই মানুষটি সরলরেখা বরাবর গতিশীল। ওই সরলরেখা বরাবর কোনো জিনিস গতিশীল হলে তাকে আমরা একমাত্রিক গতি বলি। দ্বিতীয় হলো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র সাধারণত সমতলের ওপর হয়। যেমন আমার এই হোয়াইট বোর্ডটা, এই হোয়াইট বোর্ডে এটা একটা হলো সমতল। এই সমতলে যদি কোনো বস্তুর অবস্থা নির্ণয় করতে হয় সেই ক্ষেত্রে আমাকে দুটি অক্ষ নিতে হয়, যেমন আমরা করেছিলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ।
এটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝে যদি একটা কোনো বিন্দু থাকে পি, তাহলে আমরা এখানে পি কে কিভাবে নির্দেশ করব? পি কোথায় অবস্থিত এই সমতলে? সেই ক্ষেত্রে আমরা যেটা করি, এই যে ডিস্টেন্সটা এটা হলো ওয়াই, তাই তো? এই যে ডিস্টেন্সটা এটা ওয়াই, আর এই যে ডিস্টেন্সটা এক্স। মানে আমরা বলতে পারি পি বিন্দুটি এক্স অক্ষ থেকে এক্স দূরত্বে এবং ওয়াই অক্ষ থেকে ওয়াই দূরত্বে অবস্থিত। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। ঠিক আছে, এবার যদি আমরা ধরি মূল বিন্দু ও থেকে পি এর দূরত্ব আর, মূল বিন্দু ও থেকে পি এর দূরত্ব যদি আমরা ধরি আর, সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য হিসাবে আমরা জানি কি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হলো আর, মানে আর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মানে এখানে ভূমি কি? ভূমি হলো এক্স স্কয়ার প্লাস লম্ব হলো ওয়াই স্কয়ার। সেক্ষেত্রে আর সমান কি? আর সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা বলতে পারি পি বিন্দুটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মূল বিন্দু ও থেকে আর দূরত্বে অবস্থিত এবং আর এর মান হলো আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের ক্ষেত্রে এইভাবে আমরা বস্তুর দূরত্ব বা কোথায় অবস্থান করছে বস্তুটি আমরা জানতে পারি। এবার আসছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র এই বোর্ডে আঁকা সম্ভব নয়, সেটি আঁকার জন্য আমাদের এখানে কিছু কাল্পনিক রেখা নিতে হবে। কাল্পনিক রেখা দিয়ে আমরা বোর্ডের মাধ্যমে বুঝবো। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে যেটা একটা এক্সট্রা রেফারেন্স আমাদের ধরতে হয় সেটা হলো জেড, এবং এই জেডটা ব্যবহার করা হয় উচ্চতা নির্ণয় করার জন্য। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে একটা এক্সট্রা জিনিস আমাদের ধরতে হয় সেটা হলো জেড, আর জেডটা উচ্চতা নির্দেশ করে। এখানে যদি আমরা ধরি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এবং একটি বস্তু এই পি বিন্দুতে অবস্থান করছে, তাহলে পি বিন্দুটি এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে জেড অক্ষ থেকে কতটা উচ্চতায় অবস্থান করছে এবং কোন অক্ষে অবস্থান করছে সেটা জানতে গেলে আমাদেরকে তিনটি অক্ষ নিতে হয়। তাহলে আমরা যদি এই বিন্দুটাকে পি ধরি, তাহলে যেহেতু জেড আমাদের একটি কাল্পনিক ভাবে ধরতে হবে, কারণ এটা আমাদের সমতল বোর্ড, তাই ধরতে হবে এই দূরত্বটা হলো ওয়াই। যেহেতু ওয়াই অক্ষ বরাবর গেলে আমরা এই দূরত্বটা পাবো ওয়াই, এবং এই দূরত্বটা হলো এক্স। ঠিক আছে, আর এই উচ্চতা এই উচ্চতা হলো জেড। ঠিক আছে, এই উচ্চতা হলো জেড। এই ক্ষেত্রে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আমরা পি বিন্দুর স্থান নির্ণয় করার জন্য ধরি এটা আর, যে সূত্রটা হলো সেই সূত্র হলো আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা কি পেলাম? আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ত্রিমাত্রিকের ক্ষেত্রে কি পেলাম? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এবার দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের একটা স্পেশাল কেস হলো পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র হলো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের মতোই, কিন্তু ওর একটা কন্ডিশন হলো যদি কোনো একটি থিটা কোণে কোনো একটি বস্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কতটা দূরে অবস্থান করছে সেটা আমাদের জানতে গেলে পোলার নির্দেশতন্ত্র ব্যবহার করতে হয়। পোলার নির্দেশতন্ত্র দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের মতোই, এক্স অক্ষ সরি ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এইখানে একটি বস্তু পি অবস্থান করছে আর দূরত্বে। এবার আপনাদের বলে দেওয়া হলো আরটি থিটা কোণে পি বিন্দুটি থিটা কোণে এক্স এবং ওয়াই অক্ষ থেকে কতটা দূরে অবস্থান করছে এবং এই থিটার মান কত এবং আর এর মানই বা কত। সেক্ষেত্রে
আমরা এখান থেকে পি বিন্দু থেকে একটি লম্ব টানবো। লম্বটি আমরা ধরলাম যে এ বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাচ্ছি, এই দূরত্বটা আমরা ধরে নিলাম এক্স, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর এক্স সেন্টিমিটার বা যা বলবেন একক, এক্স একক যাচ্ছে। আর এটা ওয়াই মূলবিন্দু ও থেকে ওয়াই এর দিকে ওয়াই একক যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, যদি কোনো একটা কোণ 90 ডিগ্রি থাকে, এই কোণটা কত 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র পাই, মানে cos থিটা। cos থিটা মানে কি, cos থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত এক্স আর অতিভুজ কত আর, এটা অতিভুজ আর মানে এক্স বাই আর, অতএব আর সমান হলো এক্স cos থিটা, ঠিক আছে। আর সমান আমরা পেলাম কি এক্স cos থিটা। আর একটা আর সমান আমরা এখানে পাই, আর একটা আর সমান এখানে পেতে পারি সাইন থিটা দিয়ে বার করা যায়। সেটা হলো কি, সাইন থিটা দিয়ে যদি আমরা বার করি, সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত ওয়াই আর অতিভুজ আর, অতএব সাইন থিটা সমান ওয়াই বাই আর, অতএব আর সমান ওয়াই সমান আর সাইন থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম, যদি আমরা আর এর মান আর থিটার মান জানি তাহলে আমরা এক্স এর মান আর ওয়াই এর মান জানতে পারবো। এবার প্রশ্ন হলো এই থিটার মান আমরা জানবো কিভাবে। এই থিটার মান জানতে গেলে আমাদের এই দুটো ইকুয়েশন থেকে বার করতে হবে। এই দুটো ইকুয়েশন ধরি আমরা, এটা ইকুয়েশন নাম্বার 1 আর এটা ইকুয়েশন নাম্বার 2। এটা x সমান আর cos থিটা হবে, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 কে যদি ডিভাইড করি তাহলে আমরা কি পাই, tan থিটা। tan থিটা মানে কত sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা মানে আমরা জানি tan থিটা। এবার এখানে sin থিটার মান যদি আমরা করি তাহলে কি হয়, y বাই r, y বাই r, আর cos থিটার মান কত x বাই r। তাহলে আমরা যদি এখানে এটাকে কাটাকাটি করে দিই তাহলে কি পাবো, y বাই x, আর কেটে গেল। তাহলে যদি আমাদের y এর মান আর x এর মান জানা থাকে তাহলে আমরা tan থিটার মান পাবো, আর tan থিটার মান জানা থাকলে আমরা থিটার মান পেয়ে যাবো। ঠিক সেরকমই যদি আমাদের থিটার মান আর r এর মান জানা থাকে তাহলে আমরা x এর মান এবং y এর মান পেয়ে যাব। তাহলে এটা হলো পোলার নির্দেশতন্ত্র। আমাদের এই ওয়ান ডাইমেনশনাল মোশনে যেটা আছে, সিলেবাসে আছে ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন সাধারণত সরলরেখা বরাবর কোনো মোশন হলে সেটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বলি। তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশনে আমরা এবার ঢুকবো। ফ্রেম অফ রেফারেন্সটা আমরা কম্পিউটার ফ্রেম অফ রেফারেন্স তোমরা বুঝতে পারছো তো, ফ্রেম অফ রেফারেন্স বুঝতে পারছো তো। বেশ, ঠিক আছে। আমরা তাহলে এবার ওয়ান ডাইমেনশনাল মোশনের দিকে যাব। ওয়ান ডি মোশন, যেটি সিলেবাসে প্রথম টপিক, ঠিক আছে। ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্টটা বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমি ওয়ান ডি মোশনটা যাচ্ছি। ওয়ান ডাইমেনশনাল মোশন সাধারণত সরলরেখা বরাবর হয়, আর এখানে আমাদের একমাত্রিক নির্দেশ তন্ত্রটি খুব কাজে লাগবে এবং দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রটা কাজে লাগবে, ঠিক আছে। তার আগে ওয়ান ডাইমেনশনাল মোশন করার আগে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরো একটা পার্টিকেল, ধরো একটা বৃত্ত, এটা কেন্দ্র ও, ঠিক আছে। এর বৃত্তচাপ
হলো এস, ঠিক আছে। এটা ধরুন এ বিন্দু, এটা বি বিন্দু, ব্যাসার্ধ আর, ঠিক আছে। আর এই কোণটা হলো 90 ডিগ্রি। বেশ, এই 90 ডিগ্রি এখন নাই থাকে, আমরা এটা থিটা ধরছি এখন আমাদের বোঝার সুবিধার্থে। একটি বৃত্ত যার মূল কেন্দ্র হলো ও এবং বি থেকে এ পথে যাচ্ছে, তাহলে এ কতটা দূরত্ব অতিক্রম করবে। একটি কণা বি বিন্দুতে আছে, বি বিন্দু থেকে এ বিন্দুতে যাবে, আর যেটি কেন্দ্রের সাথে থিটা কোণে অবস্থান করছে, তাহলে ওটি টোটাল ডিসপ্লেসমেন্ট কত, বাট আর ডিস্টেন্স কতটা অতিক্রম করছে সেটা আমরা জানবো। এবার ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ভেলোসিটি, স্পিড এগুলি কি সেগুলি এটা করার আগে আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট আসছে ডিস্টেন্স। ফার্স্ট আসছে ডিস্টেন্স। ডিস্টেন্সকে আমরা বলি দূরত্ব, ঠিক আছে। হয়তো তোমাকে উদাহরণ দিয়ে বোঝানো হলো যে রাম আজকে 10 কিলোমিটার হেঁটেছে, ঠিক আছে। ওই 10 কিলোমিটারটাকে আমরা এখানে ডিস্টেন্স বলি। ডিস্টেন্স কিন্তু স্কেলার রাশি। আচ্ছা, তোমরা স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি সেটা জানো তো? স্কেলার রাশি হলো যার শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে। ম্যাগনিটিউড মানে কি? মান। যার শুধুমাত্র মান থাকে তাকে আমরা স্কেলার রাশি বলি। আর ভেক্টর রাশি হলো যার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই থাকে, তাকে আমরা ভেক্টর রাশি বলি। এখানে তাহলে লক্ষ্য করতে পারছো ডিস্টেন্সের কেবলমাত্র আমাদের শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে। রাম 10 কিলোমিটার গেল, রাম 10 কিলোমিটার গেল, রাম 10 কিলোমিটার গেল। এখানে কি শুধুমাত্র ম্যাগনিটিউড দেওয়া আছে, ম্যাগনিটিউডটা স্কেলার রাশি। এখানে বলা হয়নি রাম কোন দিকে 10 কিলোমিটার গেল। যদি আমাদের দিক উল্লেখ করা থাকতো সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ডিসপ্লেসমেন্ট। 2 নম্বর কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হলো রাম 10 কিলোমিটার গেল পূর্ব দিকে, ঠিক আছে। রাম 10 কিলোমিটার গেল পূর্ব দিকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ডিস্টেন্সটা হলো স্কেলার রাশি এবং ডিসপ্লেসমেন্টটা হলো ভেক্টর রাশি। কারণ ডিস্টেন্স হলো শুধুমাত্র একটি মান, রাম 10 কিলোমিটার গেল এবং এটা হলো ডিস্টেন্স মানে দূরত্ব। আর ডিসপ্লেসমেন্ট হলো রাম পূর্ব দিকে 10 কিলোমিটার গেল, সেটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখানে লক্ষ্য করলে তোমরা দেখবে যে দুটোই কিন্তু এদের মাত্রা এক, দুটোরই মাত্রা কিন্তু এখানে এল, দুটোরই মাত্রা এল, দুটোরই মাত্রা এল মানে লেন্থ, দুটোরই মাত্রা এক। তবুও কিন্তু ডিস্টেন্স একটা স্কেলার রাশি এবং ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে এবার আমরা এই অঙ্কটা করি। বুঝা গিয়েছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটো? ডিস্টেন্স কাকে বলে, ডিসপ্লেসমেন্ট কাকে বলে? ডিস্টেন্সে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, মানে মানটা দেওয়া থাকে, মানে রাম 10 কিলোমিটার গেল, কোন দিকে গেল সেটা বলা থাকে না। আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের বাংলা হলো সরণ আর ডিস্টেন্সের বাংলা হলো দূরত্ব, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা এবার করবো। এই বোর্ডটা একটু ভিজে ভিজে হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে সুমোইটি মুছতে হচ্ছে বারবার। বেশ, ঠিক আছে। এটি একটি বৃত্ত, এই বৃত্তই কেন্দ্রবিন্দু হচ্ছে ও। এই বৃত্তর চাপ হলো, এই ব্যাসার্ধ হলো আর। এবার এই বিন্দুটি এ বিন্দু থেকে
বি বিন্দুতে গেল এবং এদের মধ্যে কোণ হলো থিটা আর বিদ্যুৎ চাপ হলো এস। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলা হয়, তো এটা বলার আগে তোমাদের আরেকটা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তোমাদের কিছু একটা কনসেপ্ট একটু বাকি সেটা বলে দিই। যে 1 নম্বর বলি, ডিস্টেন্স কখনো শূন্য হবে না, ডিস্টেন্স কখনো শূন্য হয় না, কিন্তু ডিসপ্লেসমেন্ট শূন্য হতে পারে। কেন? ধরো একটা লোক এই বিন্দু থেকে যাত্রা করলো, ঠিক আছে, দিয়ে ঘুরিয়ে আবার এই বিন্দুতেই এলো, সেক্ষেত্রে এই টোটাল লেন্থটা হলো ধরি আমরা 40 কিলোমিটার। ঠিক আছে, একটি লোক এই বিন্দু থেকে যাত্রা করলো, যাত্রা করে সে আবার ঘুরিয়ে এই বিন্দুতেই এলো, কিন্তু টোটাল লেন্থ হলো তার 40 কিলোমিটার। এই ক্ষেত্রে এর সরণ এই ক্ষেত্রে দূরত্ব কিন্তু টোটাল অতিক্রম করলো 40 কিলোমিটার, কিন্তু এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা সরণ শূন্য, কারণ সে যে বিন্দু থেকে যাত্রা করেছিল আবার সেই বিন্দুতেই ফিরে এসেছে, সেই জন্য ওর হচ্ছে সরণ শূন্য। আর একটা উদাহরণ নিই, যদি একটা লোক এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এই বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে 100 মিটার। ঠিক আছে, প্রথমে গেল 100 মিটার, তারপর আবার এলো বি বিন্দু থেকে এ বিন্দুতে, এটাও 100 মিটার। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে ডিস্টেন্স হলো টোটাল 200 মিটার। ডিস্টেন্স এখানে হলো টোটাল 200 মিটার, কারণ সে 100 মিটার গেছে আবার 100 মিটার ঘুরে এসেছে। কিন্তু এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা সরণ শূন্য, কারণ এটা একটি দিক নির্দেশ করে। প্রথমে আমি গিয়েছি এ দিকে বি দিকে গিয়েছি মানে প্লাস ডাইরেকশন, তারপর আমি বি থেকে এ তে এসেছি মানে মাইনাস ডাইরেকশন, মানে +100 -100 সমান 0 ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? ডিসপ্লেসমেন্ট কিন্তু শূন্য হতে পারে। ঠিক আছে, আর ডিসপ্লেসমেন্ট হলো সব থেকে মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট। বুঝতে পেরেছো কনসেপ্ট? ডিসপ্লেসমেন্ট হলো শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পজিশন অফ এ পার্টিকেল, মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখবো এখানে? এই ক্ষেত্রে এ থেকে বি বিন্দুতে যে এসটা কি ডিস্টেন্স, এই এসটা কি বৃত্তচাপ এস হলো ডিস্টেন্স। ঠিক আছে, আর এ থেকে বি তে আমি যদি এভাবে ডাইরেক্ট যাই, মানে এ থেকে বি এই পথ হলো শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে এটাকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে এস এর বৃত্তচাপ মানে ডিস্টেন্সটা মাপার ফর্মুলা হলো এস ইজিক্যাল টু আর থিটা। এস ইজিক্যাল টু আর থিটা, এটা মনে থাকে। এখানে থিটা কিন্তু সবসময় রেডিয়ানে হবে, থিটা কিন্তু সবসময় রেডিয়ানে হবে। ঠিক আছে, একটা উদাহরণের মাধ্যমে আমি বলি, যদি থিটাটা আপনাদের বলে দেওয়া হলো যে 90 ডিগ্রি, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই ডিস্টেন্স মানে এস যেটা বৃত্তচাপ, ডিস্টেন্সটা হলো কত? ডিস্টেন্স এস সমান হবে আর আর থিটাটা কত এখানে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিটাকে আমরা পাই/180 দিয়ে গুণ করে রেডিয়ানে কনভার্ট করে নেবো। ঠিক আছে, সেক্ষেত্রে কারণটি সবসময় রেডিয়ানে হিসাব করতে হয়, তাহলে এস সমান হবে আর ইন্টু পাই/2। ঠিক আছে, আর যেহেতু এটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এখানে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করব। এইটা আর হলে এটাও নিশ্চয় আর হয়। ঠিক আছে, এখানে ক্ষেত্রে হলো, তাহলে আমরা যদি ডিস্টেন্স তো আমরা বার করলাম, ডিস্টেন্স সমান হলো আর ইন্টু পাই/2, তাহলে ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে আমাদের করতে হবে কি? পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে। পিথাগোরাসের সূত্র করলে কি হবে? এটি যদি লম্ব আর
এখানে ভূমি দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমাদের উপাদ্য হিসাবে আমরা যদি ব্যবহার করি তাহলে কি হবে, ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট সমান হবে √r² প্লাস r², মানে 2r² সমান √2 ইন্টু আর হলো আমাদের ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, হয়েছে ক্লিয়ার? এই ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কিভাবে বার করতে হয় আর ডিসটেন্স দুটো কিন্তু মান এখানে আলাদা বেরোবে। এবার প্রশ্ন হলো ওই কোণটি যদি 90 ডিগ্রি না হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিসপ্লেসমেন্ট বার করব। এতদূর বুঝতে পেরেছো সবাই? বুঝতে পারলে বলো, তাহলে নেক্সট স্টেজে করবো। বেশ, তাহলে এবার প্রশ্ন হলো যদি আমাদের এই কোণটা যদি 90 ডিগ্রি বাদে যদি থিটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিসপ্লেসমেন্ট বার করব। সেই ক্ষেত্রে আমাদের সূত্র হলো ডিসপ্লেসমেন্ট বার করার যে সূত্র, সেই ক্ষেত্রে যদি আমাদের এই কোণটা যদি থিটা দেওয়া থাকে শুধুমাত্র, এগুলো নোট করে নিলে ভালো হয়। যদি এটা 90 ডিগ্রি বাদ দিয়ে যদি আমাদের থিটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বার করার সূত্র হলো আমাদের ডিসপ্লেসমেন্ট বার করার সূত্র হলো 2r sin θ/2, 2r sin θ/2। ঠিক আছে, এই কোণটি যখন 90 ডিগ্রি ছিল তখন আমরা ডিসপ্লেসমেন্ট কত পেয়েছি, তখন আমরা ডিসপ্লেসমেন্ট পেলাম হলো √2 ইন্টু আর, তাই তো? তাহলে আমরা ডিসপ্লেসমেন্টে যদি যে কোনো থিটার অ্যাঙ্গেল থেকে যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা এটা পাচ্ছি না, দেখি এখানে 90 ডিগ্রি বসিয়ে আমরা দেখবো। ঠিক আছে, এখানে তাহলে 2r sin থিটা মান কত এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি/2 মানে 2r sin 45 ডিগ্রি, 2r sin, বুঝতে পেরেছো তুমি? এখানে এবার সমস্ত মান বসিয়ে দিলেই আমরা ডিসপ্লেসমেন্টের মানটা পেয়ে যাব। ঠিক আছে, এবার নেক্সট বুঝেন কি যে টোটাল কনসেপ্টটা কোনো বৃত্তের, এটা কিন্তু দ্বিমাত্রিক বোঝানো হলো। ঠিক আছে, এটা বৃত্তীয় গতিতে তখন কাজে লাগবে। 2D মোশনও আছে। আচ্ছা, এক মিনিট। ওই ডিসপ্লেসমেন্টের সেকেন্ডটা নাকি ওই 2r sin θ/2, ওটা হলো যে কোনো আরবিটারি যদি থিটার মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে থিটার মানটা আমাদের ওখানে বসিয়ে দিতে হবে, তাহলে আমরা মানটা পেয়ে যাব। ধরুন ওখানে থিটার জায়গায় যদি 90 ডিগ্রি আমরা বসাই তাহলে আমরা কি পাবো 2r sin 45 ডিগ্রি। এবার sin 45 ডিগ্রি মান বসালে আমরা পেয়ে যাব ওই আগের মানটা। ঠিক আছে, এখানে মানটা বসিয়ে দাও না, 2 ইন্টু r ইন্টু 1/√2 sin 45 ডিগ্রি মান কত, তাহলে এখানে আমরা কি পাবো 2r/√2। এটা করলে কি হবে, 2 তো উপরে চলে যাবে, মানে উপরে গেলে 2√2 বাই, এটাকে যদি আবার করা হয় তাহলে 2 আসবে ইন্টু আর। এখান থেকে এটা কিভাবে আসছে বুঝতে পারছো, এই লাইনটা থেকে এই লাইনটা কোঅর্ডিনেশন করলে কি হবে 2 ইন্টু √2 বাই √2
ইন্টু √2। তাহলে এক্ষেত্রে যদি আমরা করি √2 ইন্টু √2 গুণ করলে এখানে 2 হয়ে যায়, এটার উপরে কি থাকবে 2√2। ঠিক আছে, তাহলে এখানে 2 কেটে গেলে আমরা কি পাবো √2 ইন্টু আর। বুঝতে পেরেছো এবার? বেশ ঠিক আছে, আমি আবার প্রথম দিকে এটা বুঝাচ্ছি। প্রথম দিকে আমি বুঝাচ্ছি। এখানে প্রথমে আমরা এখানে থিটা মানটা 90 ডিগ্রি নিয়েছিলাম, তো 90 ডিগ্রি থিটা মানটা নিয়ে আমরা ডিসপ্লেসমেন্ট কি পেয়েছিলাম √2 ইন্টু আর। এবার প্রশ্ন হলো যদি 90 ডিগ্রি বাদ দিয়ে আমাদের শুধুমাত্র থিটা দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা একই ওই থিটার জায়গায় যদি আমরা 90 ডিগ্রি বসাই সেই ক্ষেত্রে কি একই মান পাবো, সেটাই প্রুফ করছিলাম। আরেকবার দেখাচ্ছি। আমাদের যদি এখানে থিটা মানটা যদি 90 ডিগ্রি আমরা যদি যদি আমরা কনসিডার করেছিলাম, তখন আমরা ডিসপ্লেসমেন্ট পেয়েছিলাম কি √2 ইন্টু আর। এবার যদি আমার থিটা জায়গায় যদি থিটাই থাকে, তাহলে যে কোনো কোণের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট মাপার যে সূত্রটা মানে বৃত্তের সার্কেলের মধ্যে যদি থাকে, তাহলে সেই সূত্রটা হলো ডিসপ্লেসমেন্টের 2r সাইন θ/2। এবার আমরা প্রথমে যেহেতু 90 ডিগ্রি নিয়ে এটা পেয়েছিলাম, সেই জন্য এবার এখানে আমরা থিটার জায়গায় 90 ডিগ্রি বসাবো। ঠিক আছে, থিটার জায়গায় যদি আমরা 90 ডিগ্রি এখানে বসাই, তাহলে আমরা কি পাবো 2r সাইন 90 ডিগ্রি/2 মানে 2r সাইন 45 ডিগ্রি মানে 2r 1/√2। এবার 2√2 যদি আমরা কোঅর্ডিনেশন করি তাহলে কি পাই 2√2 √2 ইন্টু √2 ইন্টু আর। এবার এখানে কি পাবো 2√2/2, 2 কেটে গেল মানে আর ইন্টু √2। ঠিক আছে, যদি আমরা 90 ডিগ্রিতে আমরা এটা মানে প্রুফ করলাম যে এই ফর্মুলাটা ঠিক। 90 ডিগ্রিতে আমরা এটা পাচ্ছি, এখানে আমার থিটা মানে 90 ডিগ্রি বসালে এটাই পাচ্ছি। মানে যে কোনো সার্কেলের মধ্যে যে কোনো ডিসপ্লেসমেন্ট থিটার ডিসপ্লেসমেন্ট মাপতে গেলে 2r sin θ/2 ইউজ করা যাবে। বুঝতে পেরেছি এবার? বেশ ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি জানলাম? আমরা জানলাম ডিস্টেন্স কাকে বলে, ডিসপ্লেসমেন্ট কাকে বলে। ডিস্টেন্স হলো স্কেলার রাশি, ডিসপ্লেসমেন্ট হলো ভেক্টর রাশি। আর বৃত্তচাপের ক্ষেত্রে আমরা কিভাবে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বার করব। ঠিক আছে, এবার একটা জিনিস, ডিস্টেন্সের মাত্রা বললাম, ডিস্টেন্সের মাত্রা ডিসপ্লেসমেন্টের মাত্রা দুটোই সমান হয়। ডিসপ্লেসমেন্ট সব সময় ডিস্টেন্সের থেকে ছোট হয়। যদি সরলরেখা বরাবর যদি কোনো মানুষ গতিশীল হয়, সরলরেখা বরাবর যদি কোনো মানুষ গতিশীল হয়, সেই ক্ষেত্রে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কিন্তু সমান হয়। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট মনে রাখবে। সরলরেখা বরাবর যদি কোনো মানুষ গতিশীল হয়, সেই ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মান সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট হলো লেস দ্যান ইকুয়াল টু অফ ডিস্টেন্স। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট ইজ লেস দ্যান ইকুয়াল টু অফ ডিস্টেন্স। ঠিক আছে, বেশ। এবার আসছি স্পিড ভেলোসিটি কাকে বলে। স্পিড আর ভেলোসিটি কাকে বলে? স্পিড হলো স্পিড হলো কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। কোনো বস্তু একক সময়ে, স্পিডের বাংলা হচ্ছে দ্রুতি, বাংলাটা পাশে লিখেছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। স্পিডের বাংলা হলো দ্রুতি। তাহলে স্পিড কাকে বলে? কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা স্পিড বলি। তাহলে কি স্পিড মানে কি? দূরত্ব।
বা ডিস্টেন্স বাই সময়। ঠিক আছে, স্পিড বা দ্রুতি কাকে বলে? একক সময়ে কোনো বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে আমরা স্পিড বা দ্রুতি বলি। তাকে আমরা স্পিড বা দ্রুতি বলি। তাহলে দূরত্বকে ডিস্টেন্স হিসাবে যদি আমরা এখানে করি, ডি বাই টি হলো স্পিড, এস ইকুয়াল টু টি বাই টি। এস তাহলে একক কি হবে? একক যদি আমরা এসআই একক নিই, ডিস্টেন্স যদি মিটার হয় আর টাইম যদি সেকেন্ড হয়, তাহলে আমরা স্পিডের একক হলো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই স্পিড কিন্তু স্কেলার রাশি, কারণ আমরা কি জানি দূরত্ব একটি স্কেলার রাশি, তাই স্পিডও কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, এবার আসছে ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি, ভেলোসিটিকে আমরা যদি ভি দিয়ে এখানে ডিনোট করব, ভেলোসিটি হলো একক সময়ে কোনো বস্তুর যে পরিমাণ সরণ হয়, একক সময়ে কোনো বস্তুর যে পরিমাণ সরণ হয় তাকে আমরা ভেলোসিটি বলি। মানে টাইম টি আর সরণ কি ডিসপ্লেসমেন্টকে আমরা লিখি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ভেলোসিটি হলো একক সময়ে কোনো বস্তুর যে পরিমাণ সরণ হয় তাকে আমরা বলি ভেলোসিটি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টকেও যদি আমরা এস দিয়ে ডিনোট করি, তাহলে হচ্ছে এস বাই টি। ভেলোসিটি হলো একক সময়ে কোনো বস্তুর যে পরিমাণ সরণ হয় তাকে আমরা ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি বলি। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখবা যে এস এর মানও কিন্তু হলো, যদি আমরা এসআই তে ক্যালকুলেশন করি তাহলে মিটার, আর সময়ও কিন্তু টি সময়, মানে দুটোরই কিন্তু একক সেম। ঠিক আছে, স্পিড আর ভেলোসিটির একক কিন্তু সেম, আবার স্পিড আর ভেলোসিটির মাত্রাও কিন্তু সেম। এখানে মাত্রা বার করলে কি হবে? এম এর মাত্রা কি এল, আর সেকেন্ডের মাত্রা টি, সমান এল ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেসমেন্টের মাত্রা হলো এল, আর সময় মাত্রা হলো টি, মানে এল ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, দুটোরই মাত্রা এবং দুটোরই একক সেম, কিন্তু তবুও স্পিড একটি স্কেলার রাশি এবং ভেলোসিটি একটি ভেক্টর রাশি। ঠিক আছে, এবার আপনাকে এবার উদাহরণ দেওয়া হলো যে একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল। ঠিক আছে, আরেকবার বলছি, ধরো তোমাদের বলা হলো যে একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড বেগে যায়। ঠিক আছে, 80 মিটার, সরি এক মিনিট, তাহলে আমরা কি জানলাম যে স্পিড একটি স্কেলার রাশি এবং ভেলোসিটি কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে, স্পিড 5 মিটার পার সেকেন্ড, এই কথাটা কিন্তু কারেক্ট বলবো। ঠিক আছে, স্পিড 5 মিটার পার সেকেন্ড আমরা বলতে পারবো। ঠিক আছে, কিন্তু ভেলোসিটি যখন আমরা বলবো যে শুধু 5 মিটার পার সেকেন্ড, এটা বললে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে ভেলোসিটি কোন দিকে 5 মিটার পার সেকেন্ড, সেটাই আমাদেরকে উল্লেখ করতে হবে। মানে ভেলোসিটি একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ভেলোসিটি একটা ভেক্টর রাশি, তাই আমাদের বলতে হবে যে কোনো বস্তু হয়, ধরি এখানে আমরা পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এটা আমাদেরকে উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু ভেলোসিটির মানটা কিন্তু ইনভ্যালিড। বুঝতে পেরেছো?
এবার যেটা আসছে তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ কাকে বলে সেটা এবার আমরা জানবো। তাহলে তাৎক্ষণিক দ্রুতি বলতে কি বুঝি? লিমিট টাইম খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে, মানে সময় ক্রমশ শূন্যের দিকে যাচ্ছে সেই শর্তে কোনো বস্তুর ভেলোসিটি, মানে তাৎক্ষণিক বেগ মানে হলো ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে কোনো বস্তু একক সময়ে যে সরল হয় তাকে আমরা কি বলি? ভেলোসিটি, মানে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ, ঠিক আছে। এবার পরের যেটা আসছে হচ্ছে ত্বরণ। ঠিক আছে, ত্বরণ কাকে বলে? ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। ত্বরণ, অ্যাক্সিলারেশন এই দিয়ে ডিনোট করা হয়। ত্বরণ হলো একক সময়ে কোনো বস্তুর বেগের হারকে ত্বরণ বলা হয়। একক সময়ে, একক সময়ে কোনো বস্তুর বেগের হারকে ত্বরণ বলা হয়। একক সময়ে কোনো বস্তুর বেগের হারকে ত্বরণ বলা হয়। একক সময়ে কোনো বস্তুর বেগের হারকে ত্বরণ বলা হয়, ঠিক আছে। এখানে ত্বরণ কিন্তু একটি ভেক্টর রাশি, কারণ বেগ একটি ভেক্টর রাশি, সেহেতু ত্বরণ কিন্তু এখানে একটা ভেক্টর রাশি। ত্বরণের মাত্রা আমরা যদি বার করি, বেগের মাত্রা আমরা কি পেয়েছিলাম? মিটার পার, সরি একক, মিটার পার সেকেন্ড পেয়েছিলাম আমরা কি বেগের একক, বাই সময় মানে সেকেন্ড। তাহলে আমরা কি পাবো এখানে? মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2, বা এটাকে এভাবে লেখা যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হলো ত্বরণের এসআই একক। ঠিক আছে, এবার তাৎক্ষণিক ত্বরণ হলো, তাৎক্ষণিক ত্বরণ বলতে আমরা কি বুঝি? তাৎক্ষণিক ত্বরণ হলো ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে। তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে? তাৎক্ষণিক ত্বরণ হলো ক্রমশ শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে ওই বস্তুটি একক সময়ে যে বেগ অতিক্রম করে, মানে ডিটি সময়ে ডি ভি বেগ অতিক্রম করবে, এটি হলো ত্বরণ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আবার এখানে ভাঙলে আমরা পাই ডি ডিটি ইন্টু ডিএস বাই ডিটি। কারণ আমরা তাৎক্ষণিক বেগ মানে কি জানি? তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ মানে এটা জানি ডিএস ডেল্টা এস বাই ডেল্টা টি। তাহলে এখান থেকে আমরা পাই ডি স্কোয়ার এস বাই ডি ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার, এটা হলো তাৎক্ষণিক ত্বরণ। বুঝতে পারছো? ক্লিয়ার তো এত দূর যতটা হলো? কোনোখানে ডাউট আছে? ডাউট তাহলে জিজ্ঞেস করতে পারো। ওকে, হ্যাঁ এখানে একটা ত্বরণ যেহেতু আছে, ত্বরণ আর হচ্ছে মন্দন। মন্দন কি কি বলে? রিটার্ডেশন বলে। ঠিক আছে, মন্দনকে বলে রিটার্ডেশন।
মন্দন হলো জাস্ট ত্বরণের নেগেটিভটাকে আমরা মন্দন বলি, ঠিক আছে? সমস্ত কিছু একই থাকবে, শুধুমাত্র মাইনাস চিহ্ন দিয়ে আমরা নেগেটিভ ডিনোটের মাধ্যমে আমরা বোঝাবো মন্দন। মন্দন মানে হচ্ছে কোনো কিছু মানে কি নেগেটিভ দিক, যদি ত্বরণ আমাদের পজিটিভ দিক হয়, ত্বরণ মন্দন বা রিটার্ডেশনকে আমরা কি বলবো? নেগেটিভ, ঠিক আছে? এটা কিছু নয়, জাস্ট মাইনাস অফ এ ভেক্টর, ঠিক আছে? এটা হলো ত্বরণ, ঠিক আছে? তাহলে আমাদের চলো আমরা বের করি। বেশ, তোমাদের এখানে কতগুলো কাইনেমেটিক ইকুয়েশন আছে যেগুলো ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? অবশ্য টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রেও কাজে লাগে, তবে আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রেই এখন এই ফর্মুলাগুলো ব্যবহার করব এবং একটি অঙ্ক করব, ঠিক আছে? যদি আমাদের ধরি ইনিশিয়াল ভেলোসিটি, অবশ্য তোমরা জানো মনে হয় ফর্মুলাগুলো, তবু একবার বলে দিচ্ছি। ধরি ইউ ইজ ইকাল টু ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। যদি মানে ইফ মানে এগুলা অ্যাজাম্পশন, মানে কনসিডার করা হয়, মানে এগুলা এই ইউ ভি দিয়ে ডিনোট করা হয় আর কি। ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি, ঠিক আছে? এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টি হচ্ছে টাইম, ঠিক আছে? এইগুলি থেকে আমরা কতগুলো ইকুয়েশন পাই। ইকুয়েশন নাম্বার ওয়ান, এক নম্বর ইকুয়েশন কি? এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ। এবার প্লাস মাইনাসটা এখানে প্লাস মাইনাস লেখা যাবে, কারণ যদি মন্দন হয় সেক্ষেত্রে এখানে মাইনাস হবে, আর যদি প্লাস মানে পজিটিভ দিকে যায়, এক্সেলারেশন যদি পজিটিভ দিক হয় সেক্ষেত্রে আমাদের ওটা প্লাস হবে, ঠিক আছে? এস ওয়ান এটি প্লাস হাফ এটি স্কোয়ার। দু নম্বর ফর্মুলা, দু নম্বর ফর্মুলা হলো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। ভি মানে ভেলোসিটি, ইউ প্লাস এটি। আবার এখানে প্লাস মাইনাস, এটা যদি মন্দন হয় সেক্ষেত্রে ওখানে মাইনাস হবে, আর এটা যদি ত্বরণ হয় সেক্ষেত্রে কিন্তু ওটা প্লাস হবে। আরেকটা ফর্মুলা হলো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টু এস, ঠিক আছে? আর অ্যাভারেজ ভেলোসিটি যদি আমরা বার করি সেক্ষেত্রে কি করব? অ্যাভারেজ ভেলোসিটি বার করতে গেলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই টু করলে আমরা কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাবো। ভেলোসিটি অ্যাভারেজ সমান ইউ প্লাস ভি বাই টু, ঠিক আছে? বেশ, তাহলে এবার আমাদের একটা অঙ্ক করা যাক। এই ফর্মুলা গুলো ক্লিয়ার তো? মানে কোনটা কি বলে, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এস ডিসপ্লেসমেন্ট, টি টাইম। তাহলে এস এখানে ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে আমাদের ইউটি প্লাস হাফ প্লাস মাইনাস এটি স্কোয়ার দিয়ে করতে হবে। ভেলোসিটি বার করতে গেলে ইউ সমান এটি স্কোয়ার, ইউ প্লাস এটি স্কোয়ার দিয়ে করতে হবে। আর ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এস। এই তিনটি ফর্মুলা এসে গুরুত্বপূর্ণ ফর্মুলা, এগুলো দিয়ে কোশ্চেন হয়, ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলো, বুঝলেন? কোশ্চেন হলো
একটি পাথরকে, ধরো একটি পাথরকে আপওয়ার্ড ছোড়া হলো, মানে একটি পাথরকে উপর দিকে ছোড়া হলো, ঠিক আছে। এবার উপর দিকে যখন ছোড়া হলো তখন তার ইনিশিয়াল স্পিড ছিল 4.9 মিটার পার সেকেন্ড। যখন এটা ছোড়া হলো তখন এর ইনিশিয়াল স্পিড 4.9 মিটার পার সেকেন্ড। একটি পাথরকে উপরের দিকে যখন ছোড়া হলো তখন তার ইনিশিয়াল স্পিড দেওয়া আছে 4.9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, যেটি একটি ব্রিজের উপর থেকে ছোড়া হলো। ধরো এটা একটা ব্রিজ, এই ব্রিজের উপর থেকে একজন একটি পাথর 4.9 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়লো, ঠিক আছে। এবার বলছে যদি ওই পাথরটি 2 সেকেন্ড পর, যদি পাথরটি 2 সেকেন্ড পর নিচের দিকে আবার ফিরে আসে, যদি ওই পাথরটি 2 সেকেন্ড পর যদি আবার নিচের দিকে ফিরে আসে, টাইম কতটা, তাহলে টাইম ইজ ইকাল টু 2 সেকেন্ড, ঠিক আছে। যদি পাথরটি 2 সেকেন্ড পর যদি আবার নিচের দিকে ফিরে আসে তাহলে ওই ব্রিজটির হাইট কত সেটা এখন আমাদেরকে জানতে চেয়েছে, ঠিক আছে। আমাদের এখানে কি চেয়েছে, হাইট। এই হাইটটা আমাদের জানতে চেয়েছে। যদি তোমরা দেখো এই হাইটটা কিন্তু আর কিছু নয়, সরল। এই হাইটটা কিন্তু হলো সরল, মানে 2 সেকেন্ডে ইনিশিয়াল ভেলোসিটি 4.9 মিটার পার সেকেন্ড। একটা পাথরকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, যেটি 2 সেকেন্ড পর আবার ফিরে এলো। তাহলে বলছে পাথরটির যে হাইট সেটি কত, মানে কতটা উচ্চতায় উঠেছিল, বা বলতে পারো এই ব্রিজটা থেকে পাথরটা কতটা উপরে উঠেছিল, এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে বলতে গেলে ইনডাইরেক্টলি হাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হাইটটা হলো অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা কি আছে, ফর্মুলা আমরা কি শিখেছি, এস। এখানে এস ইজ ইকাল টু হাইট, মানে ডিসপ্লেসমেন্টটাই হলো হাইট, ঠিক আছে। এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমাদের এখানে ডাটাগুলো আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি প্রথম থেকে। এখানে ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 4.9 মিটার পার সেকেন্ড। এখানে এই যে অ্যাক্সেলারেশন হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, মানে ও যখন উপর থেকে নিচের দিকে পড়বে তখন অবশ্যই অভিকর্ষ ত্বরণের জন্য পড়বে। অভিকর্ষ ত্বরণের মান কত আমাদের এখানে, মানে এ অ্যাক্সেলারেশন এ এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টাইম কত বলে দিয়েছে, টাইম হলো 2 সেকেন্ড। তাহলে এবার আপনার এখানে জানতে চেয়েছে যে এস এর মানটা কত, তাহলে নিশ্চয়ই আমরা বার করতে পারবো। এস হলো হাইট, তাহলে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, ইউ। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস বুঝতে হবে, ইউটা এখানে নেগেটিভ হবে, কারণ ইউটাকে ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে উপরের দিকে ছোড়া হয়েছে। কোনো সময় যদি অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে যদি কোনো বস্তু ছোড়া হয় তাহলে তার সিম্বল এখানে মাইনাস হবে, আর অভিকর্ষজ দিকের যদি কোনো জিনিস পড়ে তাহলে কিন্তু প্লাস হবে। এই ক্ষেত্রে অভিকর্ষজ দিকে যেহেতু এটা পড়ছে সেই জন্য এ কিন্তু এখানে প্লাস হবে, আর যেহেতু ইউটা অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে পাথরটি ছোড়া হচ্ছে সেই জন্য এখানে ইউটা কিন্তু মাইনাস চিহ্ন হবে, মাইনাস মানে নেগেটিভ চিহ্ন দিয়ে আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউর মান হচ্ছে 4.9, তো অবশ্যই মাইনাস ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 9.8 ইন্টু 4 টি স্কোয়ার মানে 4। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে পাবো 2, এখানে পাবো 9 × 2 = 18, 8 হাতে 1, 2 4 একে 5 প্লাস 2 8 16 আর 1 19, ঠিক আছে। তাহলে 19.6 থেকে আমরা বাদ দেবো এটাকে, তাহলে কত পাবো, 19.6 থেকে বাদ দিতে তাহলে মানটা পেয়ে যাবে। সরি এখানে একটা ভুল হয়েছে, 9 × 2 = 18, 8 হাতে 4 × 9 হবে 9.8, -9.8 থেকে 19.6 বাদ দিলে কিন্তু আমাদের মানটা আমরা পেয়ে যাব। তাহলে বাদ দিলে কত হবে, এখানে করি 19.6 থেকে
9.8 বার, মানে এখানে 8, এখানে 9, মানে 9.8 হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, 9.8 মিটার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে কোয়েশ্চেনটা? বুঝতে পেরেছো ম্যাথমেটিক্স এর উদাহরণটা? বুঝতে পারলে বলো, নেক্সট কনসেপ্টে যাবো। বেশ, ফাইনাল একটা অঙ্ক, এটা বুঝতে পেরেছো তো সবাই? বেশ, লাস্ট একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের করে দিই। এই কোয়েশ্চেনটা কিন্তু প্রায় আসে, এইটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবো। যেহেতু ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে যে ফর্মুলা ওয়াইজ যে অঙ্কগুলো থাকে না, যে হয়তো বিভিন্ন মান বলে দিলেও যে মান দিয়ে হয়তো ফর্মুলাটাকে বার করতে বললো, সেক্ষেত্রে অঙ্কগুলো বেশি আসবে। তাই এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝবে সবাই, ঠিক আছে? বলছি কি, একটা ফাইনাল অঙ্ক, অঙ্কটা এখানে লিখি। if a body covers equal distance cover question হলো if a body covers n equal distance, n equal distance with velocity v1, v2, v3, v4 vn, ঠিক আছে? তাহলে এখানে জানতে চাইছি অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড কত জানতে চাইছে। বলছি যদি একটি বস্তু n ইকুয়াল ডিস্টেন্স, যদি একটি বস্তু n ইকুয়াল ডিস্টেন্স ধরলাম, একটা বস্তু আছে যেটি n ইকুয়াল ডিস্টেন্স যাচ্ছে, মানে এখানে একটি ডিস্টেন্স যাচ্ছে, এটাও ডিস্টেন্স, মানে প্রত্যেকটা ডিস্টেন্স সমান, যদি এটা 5 কিলোমিটার হয়, এটা 5 কিলোমিটার, এটা 5 কিলোমিটার, এটা 5 কিলোমিটার, ঠিক আছে? কি গতিবেগে যাচ্ছে, v1, v2, v3, vn পর্যন্ত, ঠিক আছে? তাহলে বলছে অ্যাভারেজ স্পিড কত। এখানে একটি বস্তু সরলরেখা বরাবর গতিশীল, কিন্তু এই বস্তুটা যাচ্ছে সরলরেখা বরাবর, আর সরলরেখা বরাবর গেলে কোনো বস্তু ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের সঙ্গে সমান হয়, ঠিক আছে? সরলরেখা বরাবর কোনো বস্তু গেলে বস্তুটির ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের সঙ্গে সমান হয়। আমরা স্পিড সমান কি জানি,
যেহেতু ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান হয় সরলরেখা বরাবর গেলে, তাই স্পিড আর ভেলোসিটিও কিন্তু সমান হবে যদি কোনো বস্তু সরলরেখা বরাবর যায়। ঠিক আছে, তাহলে ভেলোসিটির অ্যাভারেজ কি বার করবো? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কত? এই ডিটা কত? এন টাইম, মানে এটা এন ইন্টু ডি, তাই তো। আর ভেলোসিটি আমরা কি জানি, ভেলোসিটি বার করতে গেলে আমাদের কি করতে হয়? সরণ বাই সময়। তার এখান থেকে আমাকে সময় বার, ভি ওয়ান থেকে আমাকে সময়টা বার করতে হবে। আমার ভি ওয়ান সমান কি জানি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, টি ওয়ান। ঠিক আছে তো। ভি টু সমান কি জানি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, টি টু, ডট 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 ডট, ভি এন ইজ ইকাল টু ডি ইন্টু টি এন। তাহলে ক্ষেত্রে আমরা টাইম কি পাবো? টাইম টি ওয়ান সমান পাবো কি? ডি বাই ভি ওয়ান। এখানে টাইম টি টু সমান কি পাবো? ডি বাই ভি টু। এখানে টাইম টি এন সমান কি পাবো? ডি বাই ভি এন, তাই তো। এবার এখানে যেহেতু আমাদের টাইম টাইম বসাতে হবে, তাই টোটাল টাইমটা আমাদেরকে যোগ করতে হবে। ঠিক আছে, টোটাল টাইমটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? এখানে লিখবো ডি বাই ভি ওয়ান প্লাস ডি বাই ভি টু প্লাস ডট 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 প্লাস ডি বাই ভি এন। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি কমন পাই? ডি কমন পাই। ডি কমন এলে হবে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই ভি এন। এবার এখানে কি হবে? ডিডি কেটে যাবে, মানে এন বাই ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই ভি এন। ভি অ্যাভারেজের ফর্মুলা। যদি বলে দেওয়া হলো একটি বস্তু এন বার ইকুয়াল ডিস্টেন্স বিভিন্ন ভেলোসিটি দিয়ে যাচ্ছে, তাহলে গড় স্পিড বার করতে গেলে আমাদেরকে এই ফর্মুলাতে বসালে কিন্তু হয়ে যাবে। আর কোশ্চেনে অঙ্ক হয়তো দেবে না, এটাই এটাই কোশ্চেনে দিয়ে দেবে, যদি একটি বস্তু এন বার ইকুয়াল ডিস্টেন্স নিয়ে যায় ভি ওয়ান ভি টু ভি থ্রি ডট ডট ভি এন পর্যন্ত ভেলোসিটি নিয়ে, তাহলে অ্যাভারেজ স্পিড কত, এটাই কিন্তু কোশ্চেনে দেবে। আর এটা এভাবে আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এখান থেকে আরেকটা কোশ্চেন, এখান থেকে আরেকটা কোশ্চেন। এখানে কোশ্চেনটা কি? যদি বললো দুটো ইকুয়াল ডিস্টেন্স, এখানে আমরা এন ধরেছিলাম, এবার বলছি দুটো ইকুয়াল ডিস্টেন্স এক্স এবং এক্স ভি ওয়ান আর ভি টু ভেলোসিটি নিয়ে যাচ্ছে। দুটি ইকুয়াল ডিস্টেন্স এক্স এবং এক্স ভি ওয়ান আর ভি টু ভেলোসিটি যথাক্রমে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে বলেছি এখানে অ্যাভারেজ স্পিড বার করতে হবে। তাহলে আমরা কি করবো? অ্যাভারেজ স্পিড বার করতে গেলে ভি অ্যাভারেজ তাহলে কত হবে? টু ইন্টু এক্স বাই টি ওয়ান প্লাস এক্স বাই টি টু। তাহলে আমরা পাবো টু এক্স বাই এক্স ইন্টু টি ওয়ান, সরি 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 ভি ওয়ান হবে ভি ওয়ান ভি টু, ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু, এক্স এক্স কেটে যাবে, সমান টু বাই ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু। এবার ওয়ান বাই ভি ওয়ান প্লাস ভি টু যদি আমরা করি, এখানে এটাকে আমরা যদি লসাগু করে উল্টে দিই, তাহলে আমরা কি পাবো? টু ভি ওয়ান প্লাস টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু, এটা ফর্মুলা। বুঝতে পারছো তো সবাই? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এই ফর্মুলা থেকে এবার আমরা একটা অঙ্ক করবো, কি করি? বলে দেওয়া হলো কোনো একটি ব্যক্তি 10 কিলোমিটার পথ অতিক্রম করলো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, এবং ওই 10 কিলোমিটার পথ সে ফিরে এলো, 10 কিলোমিটার পথ ফিরে এলো
10 মিটার পার সেকেন্ড নিয়ে, ঠিক আছে। প্রথমে 10 কিলোমিটার গেল 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, এবং ফিরে এলো 10 কিলোমিটার 10 মিটার পার সেকেন্ড নিয়ে। তাহলে ওর গড় গতিবেগ কত? এখানে গড় গতিবেগ বার করার যে ফর্মুলা, সেটা হলো ভি অ্যাভারেজ সমান 2v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2, মানে -5, সরি 5 প্লাস 10 মানে 15। তাহলে গড় গতিবেগ এখান থেকে আমরা বার করতে পারবো কত? 2 × 10 / 15, 5×3 = 15, মানে 20/3। 20/3 কে আমরা ভাগ করে পাবো 3×6 = 18, 2 মানে 6.66 মিটার পার সেকেন্ড হলো ওর গড় গতিবেগ, ঠিক আছে। এরকম অঙ্ক দেয়। ক্লিয়ার? কোশ্চেনে বুঝতে পেরেছো তো? কোনো একটি ব্যক্তি 10 কিলোমিটার গেল 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, এবং ওই 10 কিলোমিটার পথে আবার সে ফিরে এলো 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের ভেলোসিটি অ্যাভারেজ মান বার করতে গেলে কি করতে হবে? আমরা সূত্র কি পেলাম অ্যাভারেজ বার করার? 2v1 v2/v1 + v2। সেখানে আমরা ওই v1 আর v2 মানগুলো পুট করে আমরা গড় ভেলোসিটি পেলাম 6.66 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে তো? বেশ, তাহলে আজকের আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের দিন এই কতগুলো ম্যাথ আছে ভেলোসিটি আর স্পিডের, সেগুলো হবে। প্রজেক্টাইল মোশনের চ্যাপ্টারটা পরের দিন করতে হবে। প্রজেক্টাইল মোশন হলো দ্বিমাত্রিক গতি। প্রজেক্টাইল মোশন কোনো এরোপ্লেনের গতি, তারপর রকেটের গতি, তারপর কোনো একটা বল ছুড়লে, মানে যদি একটা ভার্টিক্যাল মোশনে যায়, তাহলে ওটি হলো কিন্তু দ্বিমাত্রিক মোশনের উদাহরণ। তোমাদের সিলেবাসে 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন দুটোই আছে। তাহলে পরের দিন সেগুলো হবে। কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারো। কোনো কোয়েশ্চেন থাকলে, ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। ওকে।